প্রত্যুষ নিজের খুশি ভাগ করতে পারছে না। কি করলে মনের মধ্যে থাকা সব খুশি প্রকাশ করতে পারবে, সে সেটাই ভেবে পাচ্ছে না। তাই চুপচাপই রইল। মেয়েটা বেরিয়ে গেছে, নিজেও বিল মিটিয়ে ছুটে আসে বাইরে। গাড়ি তখনও ছাড়েনি ড্রাইভার। প্রত্যুষ নিজের মুখশ্রী পরিবর্তন করে রাফাদের পাশে দাঁড়ালো। হাবিবার দিকে তাকিয়ে বলে উঠল, আপনার একদম উচিত হয়নি এরকম লুক নিয়ে ছবি উঠিয়ে বয়ফ্রেন্ডকে দেয়া। নচেত আমি শিওর দিতে পারতাম না এটা আপনি। এরপর কোনো বদ বুদ্ধি মাথায় চাপলে আপনার বান্ধবীকে বলবেন আরেকটু ভালোভাবে মাথা খাটাতে। সাবধানে যাবেন। রাফা বাদে সবাই হাবিবার দিকে চোখ রাঙিয়ে তাকালো। হাবিবা ঢোক গিলে হে হে করে হেসে দিল। এভাবে তাকিয়ে থাকলে বুঝি ভয় করে না? কেন যে ইয়াদকে ছবি দিতে গেল, আর জীবনে এমন ভুল করবে না। কিন্তু এত সব কিছু রাফার কানে বুঝি যাচ্ছেই না। চুপচাপ ভাবতে ব্যস্ত সে। গাড়ি স্টার্ট দেওয়ার খানিক পরে খুশিতে চিৎকার করে উঠল রাফা। ড্রাইভার ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিয়েছে। এভাবে আচমকা কেউ চিৎকার দেয়? বন্ধু মহল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই রাফা মিনমিনিয়ে শুধু বলল, আজ যে সবার বাড়িতে ফোন দিয়ে বল আমার বাড়িতে থাকবি, বাকি কথা পরে। কথাটা বলেই খুশিতে রাফা হাততালি দিয়ে উঠল। সবাই অদ্ভুত দৃষ্টিতে দেখছে। আর সব রকম দুষ্টুমি করলেও এরকম রাফা কোনোদিন করেনি, তাই তারা বিষয়টা বুঝতেও পারছে না। এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই। ঝড়ের পূর্বাভাস। তারকারাজিকে নিজের কালো আধারে ঢেকে দিচ্ছে মেঘ। নিঃসঙ্গ অনুভব করছে চাঁদ। আজ যেন মেঘেদের রাজত্ব। কিছুক্ষণ পরপর চাঁদের সাথেও লুকোচুরি খেলছে তারা। গুমোট পরিবেশ হঠাৎ করে উত্তেজিত হয়ে উঠেছে। প্রকৃতি নিজের চাঞ্চল্য অবস্থা জনসমাগমে তুলে ধরতে জরাজীর্ণ চৌচির রাস্তার ধুলোবালিগুলো উড়িয়ে যাচ্ছে। বৃক্ষগুলো বাতাসের সাথে যুদ্ধে নেমেছে, প্রতিহত করছে এপাশ ওপাশ করে। টিকে থাকার এক চরম লড়াই। হেরে গেলে তো ভেঙে গেল। বাতাসের বেগের সাথে তারতম্য করে আকাশ খানিক পরপর কেঁপে কেঁপে উঠছে। জানান দিচ্ছে কালবৈশাখী আসছে, সবাই সাবধান হও। প্রকৃতির আহ্বান কাজে দিয়েছে। যারা বাইরে ছিল ঘরে ফেরার তোড়জোড় শুরু করেছে। ঘরের প্রাণ ঘরেই ঘাপটি মেরে আছে। প্রত্যুষের ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। নিজের অফিস কক্ষে বসে আছে সে। আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিল সে। সরাসরি মায়ের সাথে আনন্দটা উপভোগ করতে চেয়েছিল, কিন্তু প্রকৃতির ভাবনা ছিল অন্যরকম। তাই তো নিজের ছোট ভাইদের সাথে কাজ নিয়ে আলোচনা করতে ব্যস্ত। কিছুতেই মন দিতে পারছে না। একটু পরপর হেসে উঠছে। ব্যাপারটা সবার মাঝেই ভূত দেখার মতো। কাজের বাইরে প্রত্যুষ দু একটা বাড়তি কথা বললেও কাজের সময় একদম নয়। আজ যে সেই প্রত্যুষ অযথা হাসছে, এ মানা যায় না। হঠাৎ করে প্রত্যুষ বাংলা সাহিত্যের কথা মনে হলো। প্রেম নিয়ে অনেক কিছুই থাকতে পারে। সে যেহেতু প্রেমে পড়ে সর্বনাশ করেছে, অবশ্যই গল্পের বই পড়া উচিত। পাশে বসা ইয়াদকে বলে উঠল, তোদের কাছে গল্পের বই আছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ ওনাদের। ইয়াদ হেসে মাথা নাড়ায়। শ্রদ্ধেয় বড় ভাইয়ের মনের অবস্থা তার অজানা নয়। প্রত্যুষ নিজেও হাসে। চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। সুখহৃদ নামটা বিড়বিড় করে কল্পনায় ভাসতে থাকে। আহা সুখ, সব কিছুতেই সুখ। বাড়ি ফিরে রাফা একটা কথা বলেনি। একে একে ফ্রেশ হয়ে এসে রাফার বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আজ অনেকটা জার্নি করেছে বলে এতটা ক্লান্ত লাগছে। এবার রাফা মিটিমিটি হেসে বিছানায় পা তুলে বসল। কিছুক্ষণ ভান করে ব্যাপারটা আরও আকর্ষণীয় করে তুলতে চাইলেও সবার দৃষ্টি দেখে আর পারল না। চাপা আনন্দটা প্রকাশ করে বলল, আমার নেত্রী ক্র্যাশ আমার শাশুড়ি হতে চলেছে। ইয়ে! এত খুশি আমি কই রাখবো? যার সাথে ঘুরতে যাওয়ার জন্য এতটা দিন অপেক্ষা করেছি, সে মানুষটিকে আমি মা বলে ডাকবো? একই বাড়িতে থাকবো, একসাথে খাবো, আমাকে আদর করবে? ও মাই গড, আমি খুশিতে মরেই যাব। হেসে উঠল সবাই। বান্ধবীর খুশি দেখে তারাও খুশি। বাড়িতে এসে যতটুকু শুনেছে তারা পুরো বিষয়টাই বুঝেছে। রাফার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছিল। রিমা দ্বিগুণ উল্লাস নিয়ে বলে ওঠে, আল্লাহ, রাফা তুই আমার মামা তো যা হবি, কত খুশি লাগছে আমার। রিমাকে জড়িয়ে ধরল রাফা। মালাক মন খারাপ করে বলে উঠল, এই তুষার অভির মধ্যে কে ফাঁকা আছে রে?
একটাকে ধরে আমিও তোদের যা হয়ে যাব। একযুগে হেসে উঠল সবাই। রাফা জানে ওর খুশিটা দ্বিগুণ করতে ওরা এসব বলছে। এর মধ্যে নয়ন বলল, শুধুমাত্র নেত্রীক্রাসের জন্য রাজি হওয়া? না, প্রথমত আমার আব্বা পছন্দ করেছে, আমি রাজি হতামই। দ্বিতীয়ত পাত্রের সাথে দেখা করতে যাওয়ার সময় আমি মিস্টার হাওলাদারের কথা ভাবছিলাম। কেন ভাবছিলাম বলতে পারবো না, হয়তো সেও রাজনীতির সাথে জড়িত, আর আমিও, তাই ব্যাপারটা ম্যাচ হতো। তার ওপর ওনার ব্যক্তিত্ব আমার ভালো লেগেছিল। একটা মেয়ের জীবনসঙ্গী হওয়ার অনেক গুণই তার মধ্যে বিদ্যমান, তাই ওনাকে দেখে ভেতর থেকে শান্তি পেলাম। তৃতীয়ত ওনার মা আমার লক্ষ্য। খুশিটা 1000 গুণ বেড়ে গেল। রাফার কথাটা মনোযোগ দিয়ে শুনল সবাই। বেশ খুশি তারা। এর মধ্যে দরজায় কড়া নাড়ল মাহাতিম খন্দকার। অনুমতি পেয়ে ঘরে ঢুকে বলে উঠল, আমার বাবা মারা কি করছে? ভাবছিলাম আমাদের থেকে ছোট রাফা, ওর বিয়ে আগে ঠিক হলো, অথচ আমরা কি করলাম? রিমার কথায় মাহাতিম খন্দকার হাসলেন। রাফার খানিকটা মন খারাপ। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, প্রত্যেকটা মেয়েরই মন খারাপ হবে, স্বাভাবিক। মাহাতিম খন্দকার মেয়ের কাছে বসলেন। আদুরে ভঙ্গিমায় বলে উঠলেন, স্যার হুমায়ুন আহমেদ বলেছেন, প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। আমি বলবো, আপনি বাবার ঘরে যেমন রাজকন্যা, তেমনি স্বামীর ঘরেও রাজরানী হয়ে থাকবেন। মিলিয়ে নিয়ে নাম্মা। সাজের বেলা, সূর্যের তেজ এখনো কমেনি, হালকা লাল বর্ণ ধারণ করে এখনো পৃথিবীকে পুড়িয়ে যাচ্ছে। প্রকৃতি কোলাহল যুক্ত, কিন্তু অসার। কোথাও গিয়ে শান্তিতে বসার জোগাড় আজ প্রকৃতি রাখেনি। বিশাল বৃক্ষের উঁচুতে অবস্থান করা পাতাগুলো হালকা নড়ে উঠলেও নিচুতে থাকা পাতাগুলো নিস্তব্ধ। মৃদু বাতাসও বইছে না। এমন এক সময় খবর এলো হাওলাদার পরিবার আসছে আকত করতে। এরপর থেকে শুরু হয়ে গেছে মাহাতিম খন্দকারের তোড়জোড়। ঘণ্টাখানিকের মধ্যেই খন্দকার বাড়ির রূপ পাল্টে গেল। রাফার নানুবাড়ির সবাই এসে উপস্থিত। রাফা এতটাই অবাক হয়েছে যে সেভাবে কোনো রিয়াক্টই করতে পারেনি। রাজি হলো এই তো 2 দিন গেল, এর মধ্যেই কোনো আয়োজন ছাড়াই হুট করে কেমনে কি, এসবই ভেবে যাচ্ছিল রাফা। এর মধ্যেই হুড়মুড় করে ঘরে ঢুকলো রাফার বন্ধু মহল। এবার একটু স্বস্তি পেল রাফা। তোরা এত তাড়াতাড়ি কেমনে কি? গ্রুপে প্রত্যুষ ভাইয়া মেসেজ দিয়ে বলল তোদের বাড়ি আসতে। আমরা ভেবেছি কি না কি, সাথে সাথেই রওনা দিয়েছি। তার ঘণ্টাখানিক পরে আন্টি ফোন দিয়ে বলে, তোর আকত হুট করেই কেন করছে? একটু মজা হলো না। রিমার হতাশ কণ্ঠস্বর। রাফা চুপ রইল। তারও ব্যাপারটা গোলমলে লাগছে। ওদের বসতে বলে বাবার খোঁজে বের হলো সে। বিয়ের কনেকে এইভাবে ঘুরতে দেখে মুখ টিপে হাসছে রাফার কাজিনরা। রাফা সেসবে পাত্তা দিল না। বাগানের দিক থেকে মাহাতিম খন্দকারের চিৎকার ভেসে আসছে। রাফা সেদিকে ছুটল। ধমকিয়ে কাজ করাচ্ছিল মাহাতিম খন্দকার। সময় একদমই নেই, অথচ এরা ঢিলেমি করছে কাজে। রাফা খানিকটা দূরে থেকেই বাবাকে ডেকে বলল, আব্বা এদিকে আসেন। মেয়ের ডাকে মাহাতিম খন্দকার ছুটে আসেন। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। আম্মা, আপনি এখানে কেন? কিছু লাগবে? কিছু লাগবে না আব্বা। এতটা তাড়াহুড়ো করে কেন করা হচ্ছে? আজ আকত, অথচ আজই জানালো। মেয়ের কথায় মাহাতিম খন্দকার হেসে দিলেন। মেয়ে ভাবছে হয়তো কোনো রহস্য আছে। নরম সুরে বললেন, আপনি তো চেয়েছিলেন আম্মা, যাতে বিয়ের খবরটা এখনই কেউ না জানে, তাই এমন ব্যবস্থা। আজ আকত করে রাখবে, পরে যখন আপনি চাইবেন তখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা হবে। আপনারও শ্বশুরবাড়ি যেতে হবে না এখন, তাই চিন্তা নেবেন না আম্মা। বাবার কথায় রাফার মনের ওপর থেকে মনে হলো ভার কমে গেল। ভালো লাগলো তার ভবিষ্যৎ অর্ধাঙ্গ তার কথা ভাবছে শুনে। মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল সে। কাজিনরা মিলে মেহেদি দিচ্ছে। রাফা যেতেই মালাক তাকেও ধরে বসিয়ে দিল। অনেকটা সময় নিয়ে 2 হাতে মেহেদি দিয়ে দিল। হাতের মাঝখানে প্রত্যুষ নামটা লিখতেও ভুলল না। রাফার এখন খুব লজ্জা লাগছে। আজ যে তার বিয়ে, হালাল একটা সম্পর্কে পদার্পণ করবে। মিশ্র এক অনুভূতি দোলা দিচ্ছে মনে। 2 প্রহর সময় চলে গেল আড্ডা দিয়েই। এর মাঝে খবর এলো বর প্রায় চলে এসেছে। রাফার হঠাৎ করে মনে হলো তার নেত্রীক্রাসের কথা। সেও কি আসবে? ভেতরটায় অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। আবার ঘর থেকে বেরিয়ে গেল সে।
রাফাকে দেখেই রাফার খালা মিষ্টি হেসে মাথায় হাত বুলিয়ে দিল। রাফাও বিনিময়ে জড়িয়ে ধরল তার একমাত্র খালাকে। তার ফুপু এখনও গাড়িতে আছে। আজ যে সব আপনজন একসাথে দেখে সবার মনে আলাদা আমেজ সৃষ্টি হয়েছে। মাহাতিম খন্দকার সোফায় বসেছিলেন। রাফা গিয়ে পাশে বসল। মাহাতিম খন্দকার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বলল, মিসেস আমিরাতুন নিসা আসবে? এখন আর এই নামে ডাকা যাবে না আম্মা। শাশুড়ি মা হয়, মা বলে ডাকতে হবে। আপনি চাইছেন সে আসুক? বাবার কথায় রাফা একটু বিচলিত হলো। মা ডাকবে? মাহাতিম খন্দকার মেয়ের মনোভাব বুঝতে পারল। তে আলতো করে মাথায় হাত রাখল। রাফা মুচকি হেসে বলল, আমি মনে করি আমার নিয়তিতে ছিল বলেই সে আমার শাশুড়ি হচ্ছে। আর এটা আমি অর্জনই করেছি। না হলে এত এত মেয়ে থাকতে আমাকেই কেন তার পছন্দ হবে? আমার লক্ষ্য না হয় আমারই থাকুক, আমি আমার মতো সংস্থাটা দাঁড় করাই, এতেই তো হবে। উনি আসলে আমার নিজের খুব ভালো লাগবে আব্বা। আসবে? আমার রাজকন্যা যেমনটা চায়। রাফা খুশিতে জড়িয়ে ধরল বাবাকে। দৌড়ে নিজের রুমে চলে গেল। রিমা ওরা হালকা সাজছিল। এর মধ্যে রাফাকে এত খুশি দেখে ভুরু কুঁচকে তাকায় ওরা। রাফা কিছু না বলেই নাচতে শুরু করে। জীবনে কিছু কিছু লক্ষ্য আছে যেগুলো হাতের কাছে পেয়ে গেলে নিজেকে ধরে রাখা যায় না। তেমনি রাফারও এমন অবস্থা হয়েছে। ড্রয়িং রুম থেকে মেয়ের উল্লাস উপভোগ করলেন মাহাতিম খন্দকার। মেয়ের খুশিতে দ্বিগুণ খুশি তিনি। গাড়িতে বসে আছে প্রত্যুষ, পাশেই মিসেস আমিরাতুন নিসা। একটু পর পর জানালা দিয়ে মাথা বের করে দেখছে আর কতক্ষণ লাগবে। ছেলের কাজে বিরক্ত মিসেস আমিরাতুন নিসা 5 মিনিটে না হয় 7 বার দেখেছে। এমন পাগলামো করার মানে আছে? ড্রাইভারের পাশে অনেক বসে আছে। সে নিজেও বিরক্ত, তাই চুপচাপ ফোন দেখছে। আরও কিছু সময় অতিবাহিত হতেই খন্দকার বাড়ির বিশাল গেট দেখা গেল। এক প্রকার লাফিয়ে উঠল প্রত্যুষ। এবার হেসে দিলেন মিসেস আমিরাতুন নিসা। গাড়ি থামতেই নেমে গেলেন তিনি। প্রত্যুষ নিজের খুশিটাকে নিজের মধ্যে রেখেই মুখটা যথাসম্ভব গম্ভীর করে নিল। পরনে তার আজ ধূসর রঙের পাঞ্জাবি। তুষার, মারিয়া, অভি প্রত্যুষের পাশে পাশে হাঁটছে। অবাকের ওপর অবাক হচ্ছে তারা। একে তো আজই জানালো প্রত্যুষের বিয়ে, তার ওপর মেয়েটা রাফা এখন জানল। তবে বেশ খুশি হয়েছে। প্রত্যুষকে দেখে জড়িয়ে ধরলেন মাহাতিম খন্দকার। প্রত্যুষ বিনিময় মুচকি হাসল। মিসেস আমিনাতুন নিসার সাথে কুশল বিনিময় করে ভিতরে নিয়ে গেলেন তিনি। মিসেস রাবেয়া আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন মিসেস আমিনাতুন নিসাকে। বেশ ভালো সখ্যতা তাদের মধ্যে। এখন তো আরও মধুর সম্পর্ক হয়ে গেল। প্রত্যুষ সোফায় মাথা নিচু করে বসে আছে। অনিকও তার পাশে বসা। কিছুটা ধীর কণ্ঠে বলে উঠল, মাকে বলো তাড়াতাড়ি করতে, আমার বউকে দেখব। অনেক ভেংসি কেটে উঠে গেল। বিয়ে যেন আর কেউ করে না, সে চিন্তায় আছে তার সাদা হরিণের। এখন পর্যন্ত এক নজরে দেখতে পারল না। বিরস মুখে ফুপুকে বলতে মিসেস আমিরাতুন নিসা চোখ রাঙিয়ে ছেলের দিকে তাকালেন। প্রত্যুষ কিছুটা ঠোঁট উল্টে নিজের অসহায়ত্ব জানান দিতেই তিনি কনেকে আনতে বললেন। পরিবেশ এবার গমগমে করে উঠল। মিসেস রাবেয়া ছুটে গেলেন মেয়ের কাছে। রেডি হয়ে বসে আছে রাফা। সিম্পলভাবেই সেজেছে সে। ধূসর রঙের শাড়ির সাথে মেসিং হিজাব পরানো হয়েছে তাকে। অসম্ভব রকমের সুন্দর লাগছে। মেয়েদের শাড়িতেই সুন্দর লাগে বেশি। আর রাফা শাড়ি খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। তবে গরমের জন্য একটু সমস্যা তার হচ্ছে। তবুও সয়ে নিল আজকের দিনটা। মিসেস রাবেয়া তাড়া দিতে মালাকরা রাফাকে নিয়ে ড্রয়িং রুমে আসলো। এক পলক তাকিয়ে প্রত্যুষ চোখ নামিয়ে নিল। ভেতরটা কেমন কাঁপছে। তার তাকানোর সাহস আর কোনোভাবেই হলো না। প্রত্যুষের সাথে আসা সকল আত্মীয় স্বজন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। রাফাকে নিয়ে মিসেস আমিরাতুন নিসার পাশে বসানো হলো। অজানা এক কারণে কেঁপে উঠল রাফা। চোখ বুজে আবার খুলল। সে স্বপ্ন দেখছে না তো? তার পাশেই তার নেত্রীক্রাশ বসে আছে। রাফা যে বিয়ের কনে এটাই ভুলে গেল। অবাক হয়ে হবু শাশুড়ির দিকে তাকিয়ে রইল সে। মাহাতিম খন্দকার নিঃশব্দে হাসলেন। মিসেস আমিরাতুন নিসা রাফাকেই দেখেই যাচ্ছে। রাফা ঘরের মাঝেই বলে উঠল, আমি কি আপনাকে একটু ছুঁয়ে দিতে পারি? নিস্তব্ধ হয়ে গেল পরিবেশ। ব্যাপারটা গুটি কয়েক মানুষ বুঝলেও আর তো সবার অজানা। প্রত্যুষ অপ্রসন্ন দৃষ্টিতে তাকালো। এভাবে যদি তাকে বলতো খুব একটা খারাপ হতো। সে তো সাথে সাথে আগলে নিত মেয়েটিকে।
অথচ বউ তার দিন দুনিয়া ভুলে হবু শাশুড়িকে নিয়ে ব্যস্ত। মিসেস আমিরাতুন্নিসা রাফাকে বুকে টেনে নিলেন। কতটা খুশি হয়েছেন সবাই তার মুখ দেখে বুঝতে পারছে। হালকা হেসে তিনি বললেন, আমার মেয়ে কি বলছে? শুয়ে দিতেও পারমিশন লাগবে? আমি তো তোমার আর একটা মা। রাফার চোখ ছলছল করে উঠল। আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল শাশুড়িকে। মাহাতিম খন্দকার কাজীকে বললেন বিয়ে পড়াতে। রাফা ওভাবেই রইল। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে প্রত্যুষ। মিসেস আমিরাতুন্নিসা তা দেখে মিটিমিটি হাসছে। প্রত্যুষ যেন চোখ দিয়েই বোঝাচ্ছে, তোমার সাথেই সংসার করুক তোমার বৌমা, আমি তো কিছু না। বিয়ে পড়ানো শুরু হতেই মাহাতিম খন্দকার মেয়ের পাশে বসলেন। রাফা বাবার এক হাত আঁকড়ে ধরল। কবুল বলার সময় রাফা সময় ব্যয় করেনি, খুব সাবলীলভাবেই নিজেকে অন্যের করে দিয়েছে। ভরসার বুক, হাত যে তার পাশেই। কিসের এত দোটানা তাহলে? খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে। মিসেস আমিরাতুন্নিসা নিজের হাতে ছেলের বউকে খাইয়ে দিয়ে গেছেন। রাফা আজ এতটা পাবে কল্পনা করতে পারেনি। তার চাওয়ার থেকে 1000 গুণ বেশি পেয়েছে সে, একমাত্র প্রত্যুষের জন্য। তার হয়েই সে তার লক্ষ্যকে শাশুড়ি হিসেবে পেয়েছে। বাবাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল রাফা। বাড়ি প্রায় ফাঁকা। রাফার বন্ধু মহল আর প্রত্যুষের কাজিনরা শুধু থেকে গেছে। রাফার নানুবাড়ির সবাইও চলে গেছে। হুট করে খবর দেয় তেমন সুবিধা করতে পারেনি তারা। মিসেস রাবেয়া মেয়েকে প্রত্যুষের কাছে পাঠালো। তার ভাষ্যমতে এখন প্রত্যুষের পাশে তার থাকা উচিত। ছেলেটা একা একা বসে আছে ড্রয়িং রুমে। রাফা বিনা বাক্যে মায়ের কথা মেনে নিল। ড্রয়িং রুমের সোফায় বসে ফোন দেখছিল প্রত্যুষ। প্রচণ্ড বিরক্ত সে। তাকে রেখে সবাই কোথায় যে চলে গেছে কে জানে। এই রাফাটাকেও দেখছে না। থাকাই তার ভুল হয়েছে। মায়ের সাথে চলে যেত ভালো হতো। অন্তত বিরস মুখে বসে থাকতে হতো না। এগুলোই বিড়বিড় করছিল সে। এর মধ্যেই রাফা উপস্থিত হয়। আমার সাথে আসুন প্রত্যুষ। অবাক হয়ে প্রত্যুষ মেয়েটা তার নাম ধরে ডাকলো। দারুণ তো ব্যাপারটা। ফোনটা পকেটে ঢুকিয়ে রাফার পিছু নিল সে। নিজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো রাফা। ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। দরজা খুল গরুরা। কি করছিস দরজা বন্ধ করে? রাফা কথা শেষ হতেই ভেতর থেকে হাসির শব্দ শোনা গেল। বিষয়টা মাথায় এলো রাফার। বিব্রত বোধ করল সে। না জানি লোকটা কী ভাবে। কিছুটা রাগ নিয়ে বলে উঠল, উল্টাপাল্টা কিছু করলে একটাকে আস্ত রাখবো না। দরজা খুল বলছি। কাজ হলো। খট করে দরজা খুলে গেল। হুড়মুড় করে কয়েকজন বের হলো ঘর থেকে। দুজনকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে এক ছুটে ছাদে চলে গেল সবাই। তাদের কাজে শেষ। রাফা যে ভেবেছিল তাই হলো। এরা বাসা সাজিয়েছে। আর চোখে প্রত্যুষের দিকে তাকালো রাফা। সে ভাবলেশ যেন এমনটাই হবে সে জানত। রাফা কিছুটা ইতস্তত নিয়ে বলে উঠল, কিছু মনে করবে না, ওরা মজা করেছে। কিছু মনে করব কেন? হিসেব মতে আজ তো আমাদের বাসর রাত। ঘর না সাজানোটাই অস্বাভাবিক। দেশের প্রায় ছেলেমেয়েই অ্যারেঞ্জ ম্যারেজ হয়। সেক্ষেত্রে তারাও একে অপরকে জানার সুযোগ পায় না। তাই বলে কি তাদের বাসর হয় না? অবশ্যই হয়। আমরা তো ব্যতিক্রম নই মিসেস প্রত্যুষ। রাফা হেসে মাথা নাড়ালো। ঠিকই বলেছে লোকটা। ব্যাপারটা ইজি। বিয়ে যেহেতু হয়েছে একসাথে তাদের থাকতেই হবে। স্বামী স্ত্রী হালাল সম্পর্কে শারীরিক সম্পর্কেও একটি হালাল মাধ্যম। ভালোবাসা থাকলে সম্পর্কটাও ইজিলি এগোনো যায়। তাদের যেহেতু বিয়ে হয়েছে, লোকটার সম্পূর্ণ অধিকার আছে তার ওপর। তারও না করার কোনো কারণ নেই। তবুও যে ভয় একটু থেকেই যায়। রাফা ইতস্তত ভঙ্গিমায় মাথা নাড়িয়ে আলমারির কাছে গেল। একটা প্যাকেট বের করে প্রত্যুষের হাতে দিয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে আসুন। প্রত্যুষ মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। রাফা নিজে হিজাব খুলতে লাগলো। গরম করেছে খুব। কিছু সময় যেতে প্রত্যুষ বেরিয়ে আসলো। পাতলা টি শার্ট আর ট্রাউজার পরে বেশ কমফোর্ট ফিল করছে সে। রাফা নিজেও তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে আসলো। উদ্দেশ্য লোকটার সাথে কিছুক্ষণ গল্প করা। যদি ঘুমিয়ে যায়। প্রত্যুষ বিছানায় বসে আলমারির পাশের দেয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে আছে। রাফার চোখ মুখে এবার অসহায়ত্ব ফুটে উঠল। একটু মনে ছিল না এই ছবিটার কথা। নিজের মায়ের ছবি সদ্য বিয়ে করা বউয়ের ঘরে দেখলে যে কেউ অবাক হবে। শুধু অবাক না, চরম বিস্মিত হবে। সেখানে প্রত্যুষের মাঝে তেমন কিছুই দেখা গেল না। এতে রাফা নিজেই অবাক হলো। বিছানায় বসতে বসতে বলল, জিজ্ঞেস করবেন না আপনার মায়ের ছবি আমার রুমে কি করছে? রাফার দিকে চোখ ঘুরালো প্রত্যুষ।
এমন তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি মেলানো রাফার ক্ষেত্রে সম্ভব হচ্ছে না, তাই চোখ নামিয়ে নিল। আমি জানি তার কারণ। রাফার মুখটা মলিন হয়ে গেল। আব্বা বলে দিয়েছে? কেন এমন করলো? কি ভাববে তাকে সবাই? প্রত্যুষ যেন বুঝতে পারল রাফার মনোভাব। তোমার বাবা আমাকে কিছু বলেনি রাফা, তোমার অজান্তেই তোমার কাছ থেকে জেনেছি। বেশ অবাক হলো রাফা। তার কাছ থেকে জেনেছে কি করে? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই প্রত্যুষ বলল, তোমার মনে আছে কিনা জানি না, একদিন সকালে বাসের মধ্যে তুমি বন্ধুদের বলছিলে আম্মুর কথা। সে সময় আমি তোমার পরের সিটেই বসা ছিলাম। এবার বুঝল রাফা, তবে নিজের মধ্যেই সে শিওর নয় তাকে কি তার লক্ষ্য অর্জন করতে দিবে নাকি সংসারে বেঁধে রাখবে। এক মনে ভাবছিল রাফা। এর মধ্যে প্রত্যুষ রাফার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, আমি তোমার পাশে সবসময় আছি রাফা। তোমার আব্বা যেমন তোমার ঢাল হয়েছিল এবং থাকবে, আজ থেকে আমিও তোমার ঢাল হয়ে থাকব। তুমি তোমার পথে এগিয়ে যাও। আর হ্যাঁ, তোমার শাশুড়ি তোমার কথা প্রথম থেকেই জানে। তোমার বাবা বলেছিল কথায় কথায়, তাই দোটানায় ভুগবে না। যেমন আছো তেমনই থাকো। প্রত্যুষের কথায় রাফা একদম সহজ হয়ে যায়। ভালো লাগার চাদরে মুড়িয়ে নেয় নিজেকে। হুট করে মাথায় আসে প্রত্যুষ তাকে তুমি করে বলছে। খুশি হয় সে। বউ হয় তার আপনি আপনি করে ডাকবে। রাফা কিছুটা হেসে বলে ওঠে, আজকের দিনটা আমার জীবনের বেস্ট একটা দিন। যার জন্য এত কিছু, সেই মানুষটি আমার এত কাছে ছিল। সত্যি নিজেকে ভাগ্যবতীর ওভারলোড মনে হচ্ছে। স্যার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না। সো আমরা আগে বন্ধু হতে পারি। রাফা নিজের কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা আশা করেছিল, কিন্তু প্রত্যুষ সহজ ভাষায় তাকে সারা জীবন ধরে রাখার প্রস্তাব দিবে ভাবতে পারেনি। একটু বেশি পেয়ে যাচ্ছে সে। উত্তর শোনার আশায় তাকিয়ে আছে প্রত্যুষ। রাফা দ্রুত মাথা নাড়ায়। নিষিদ্ধ এক ইচ্ছা মনের মধ্যে আকুবাকু করছে। রাফার ইচ্ছে মানেই প্রায়োরিটি লিস্টে প্রথম, তাই কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলে ওঠে, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? অপরাহ্ন ঢের বাকি, বৈশাখের শেষের দিক। রৌদ্রোজ্জ্বল আকাশকে সঙ্গ দিয়ে বাতাসের তীব্রতাও দ্বিগুণ আজ, যার ফলে রোদ ততটাও গায়ে লাগছে না। গরমে বেশ কম। নিজের ক্লাসে বসে আছে রাফা। প্রফেসর তার বক্তব্য দিয়ে যাচ্ছে, এদিক রাফা আনমনে ভাবতে ব্যস্ত। বিয়ের 13 দিন পেরিয়ে গেছে। মধ্যে দুবার দেখা হয়েছে লোকটার সাথে, যদিও অনাকাঙ্ক্ষিতভাবে। কথাও হয়েছে হাতে গোনা কয়েকবার। তবুও রাফার মনটা পড়ে থাকে মানুষটার কাছে। ব্যক্তিত্ব দায়িত্ববোধে লোকটা প্রথম সারিতে অবস্থান করে। এই যে বিয়ের দিন রাতে তার একবার বলাতেই কিভাবে তাকে আগলে নিল। না ছিল কোনো বাজে স্পর্শ, না ছিল কোনো চাহিদা, সম্পূর্ণটাই ছিল আগলে রাখা ভাব। সেদিনের কথা ভাবতেই রাফার মুখ খানিকটা লজ্জা রাঙা হয়ে যায়। পাশ থেকে খোঁচা দিয়ে ওঠে হাবিবা, যখন তখন স্যার দেখে ফেলবে। মেয়ে আনমনে ব্লাশিং করছে। হাবিবার ধাক্কা দেওয়াতে রাফা কিছুটা বিরক্ত হয়। ভাবতেও পারবে না এখন। পুনরায় ক্লাসে মনোযোগ হয় সে। পরীক্ষাটা চলে গেলেই যেন তার শান্তি। ভার্সিটির চত্বরের একপাশে বসে আড্ডা দিচ্ছে রাফারা। কিছুক্ষণ হলো ক্লাস শেষ হয়েছে। তাদের আজকে আর ক্লাস নেই। ভাবলো কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক। কিন্তু আড্ডাতে ব্যাঘাত ঘটাতে হাজির হবে নিবিড়, তা কেউ কি জানতো? জানলে হয়তো এখানে বসে আড্ডা দেওয়ার মনোভাব তারা পোষণ করতো না। নিবিড়কে দেখে রাফা তীক্ষ্ণ দৃষ্টি ফেলল তার ওপর। দৃষ্টিতে ঝাঁজ মিশে আছে। নিবিড় নিজের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে আমতা আমতা করে বলল, রাফা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু সাইডে আসবে? রাফার বন্ধু মহল ফুঁসে উঠল এক প্রকার। আগে যাও, একটু দেখতে পারতো সেদিনের ঘটনার পর। একদম সহ্য হয় না ছেলেটাকে। নাম শুনলেও যেন গায়ে আগুন জ্বলে। আপনার যা বলার এখানেই বলুন। আপনি দূরে গিয়ে যা বলবেন তার সবটাই একটু পর আমি ওদের বলবো। তাই কষ্ট করে উঠে গিয়ে আপনার কথা শোনার কোনো মানেই হয় না। রাফার সহজ স্বীকারোক্তিতে নিবিড় ভরকালো। গলাটা কেমন শুকিয়ে গেছে তার। ঢোক গিলে গলাটা ভেজানোর চেষ্টা করেও সক্ষম হলো না সে। ইতস্তত করে বলে উঠল, আমাকে ক্ষমা করা যায় না রাফা? আর একটাবার সুযোগ দিবে? হাসলো রাফা। আহা শান্তি! এত ভালো শোনে কেন কথাগুলো। হৃদয় একদম শান্তিতে ভরে গেল।
কিছু একটা মনে করার চেষ্টা করছে সে। যখন মনে পড়ল না তখন বিরস মুখে বলল, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা আর হয় না। কথাটি কে বলেছে যেন? রিমা উল্লাসের সহিত বলে উঠল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভুল বলেননি নিশ্চয় মিস্টার নিবিড়। বন্ধু মহলে রাফা ও রিমারই সাহিত্যের প্রতি ঝোঁক অগাধ, তেমনি চর্চাও করে এরা দুজনই। রাফা এই গুণটা মূলত বাবার কাছে পেয়েছে। বাবাকে সবসময় দেখতো অবসর সময় বিভিন্ন বই নিয়ে সময় কাটাতে। দেখে দেখে তারও অভ্যাস হয়ে গেছে। আর রিমার তো পড়া এবং কাজ বাদে যত কিছুই করতে দেয়া হোক সে রাজি। নিবিড় রাফার উত্তরে সন্তুষ্ট হয়নি, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তবুও কিছুক্ষণ রাফার দিকে তাকিয়ে রইল। রাফা বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত হয়ে পড়েছে ততক্ষণে। চাপা শ্বাস ফেলে নিবিড় প্রস্থান করল। রাফাও নিজের আড্ডা থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। এখন আর ভালো লাগছে না। নিজের মানুষটাকে সে খুব মিস করছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরল সে। হঠাৎই তার মনে হলো প্রত্যুষকে ফোন দিলে কেমন হয়। এখন পর্যন্ত একবারও সে ফোন দেয়নি, আজ একটু চমকে দেয়া যাক। মিটিংয়ে বসে আছে প্রত্যুষ। এই তো আর কিছুক্ষণ সময় পর মিটিং শুরু হবে। নিরিবিলি একটু জিরিয়ে নিচ্ছে, কিন্তু সে তো ভুলেই গেছে নিরিবিলি বিশ্রাম নেওয়া তার জন্য নয়। তখন রাফা নামক অসুখটা হানা দেয়। একটু কথা বলতে ইচ্ছে করে, তবে সে মেয়েটাকে সময় দিচ্ছে না, দূরে দূরে থাকছে। মেয়েটাও একটু ডাকে না, সেই ছলেও তো একটু দেখতে পারে বউকে। ফোনের রিংটনের ভাবনার ব্যাঘাত ঘটল তার। ফোনের ওপরে সুখহৃদ নামটা জলজল করছে। রাফার ফোন আসায় যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি আফসোস হচ্ছে। 3টে মিনিট সময় আছে মিটিংয়ের, আরও একটু আগে কল দিলে কি হতো। ফোনটা ধরে কানে দিতেই সালাম দিল রাফা। প্রত্যুষ সালাম ফিরিয়ে চুপ রইল। রাফাই কিছুটা সময় নিয়ে বলল, আপনার সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে প্রত্যুষ। চমকালো প্রত্যুষ, কথা বলতেও ভুলে গেল। সে ঠিক শুনছে, রাফা তাকে ঘুরতে নিয়ে যেতে বলেছে। এটা স্বপ্ন নয় তো? আবারও রাফার গলার স্বর, কি হলো, নাকি আপনার সময় হবে না? প্রত্যুষ এবার নিজেকে সামলে নেয়। নিজের বউ ঘুরতে যাওয়ার কথা বলেছে, এত নাটক করছে কেন সে? স্যার হুমায়ুন আহমেদ বলেছেন, রূপবতী নারীদের অনুরোধ প্রত্যাখ্যান করতে নেই। প্রত্যাখ্যান করলে অভিশাপ লাগে। রূপের অভিশাপ, রূপ তখন ধরা দেয় না। রূপের অভিশাপে পড়া ভয়াবহ ব্যাপার। এমন অভিশাপ আমি চাই না। প্রত্যুষের এমন কথায় হতবাক রাফা। সে শাশুড়ির কাছে শুনেছে প্রত্যুষ বাংলা সাহিত্যের ধারের কাছেও নেই। তাহলে এখন? প্রশ্নটা মনে আসলেও মুখে বলে না। প্রত্যুষ ফোন কেটে দিয়েছে। রাফা বুঝে নিয়েছে প্রত্যুষ তাকে ঘুরতে নিয়ে যাবে, আর নিজ সময় তাকে জানিয়ে দেবে। পুলকিত মনে হলে ফিরে গেল রাফা। ইতিমধ্যে মিটিং শুরু হয়ে গেছে প্রত্যুষের, কিন্তু সে ঠিকভাবে কথাই বলতে পারছে না আজ। মনোযোগ না থাকলে যা হয় আর কি। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আপনার সাথে ঘুরতে যেতে খুব ইচ্ছে করছে প্রত্যুষ। মেয়েটা কি তাকে পছন্দ করেছে নাকি সম্পর্কটা এগোতে চাইছে? কথাটা ভাবলেও যেন মনটা তার প্রশান্তিতে ভরে যায়। প্রত্যুষ জোর করে মনোযোগ টানল। এভাবে চলতে থাকলে সময় আরও নষ্ট হবে। যত তাড়াতাড়ি মিটিং শেষ হবে তত তাড়াতাড়ি সে তার বউকে দেখতে পারবে। সময়টা তখন ঘড়ির 3টের কাঁটায়। রাফা দ্রুত রেডি হচ্ছে। যদিও তার এত তাড়াতাড়ি করার কোনো কারণ নেই, তবুও সে করছে। তার মনে হচ্ছে প্রত্যুষ এসে দাঁড়িয়ে থাকবে, অথচ সে তৈরি হতে পারবে না। এই তো একটু আগে প্রত্যুষের মেসেজ আসলো, তৈরি হয়ে নাও, আধা ঘন্টার মধ্যে উপস্থিত হব। রাফার মনে হচ্ছে সময় খুব দ্রুত যাচ্ছে। শাড়ি পরার খুব ইচ্ছে করলেও গরমের জন্য সাহস করল না। দেখা যাবে অসুস্থ হয়ে ঘোরাটাই বরবাদ করে দিল। এ হতে দেয়া যায় না তো। তাই ফ্রকের সাথে হিজাব পরে মাস্কও টেনে দিল মুখের ওপর। নিচ থেকে হর্নের শব্দ আসছে। ব্যাগ নিয়ে হাঁটতে তার ভীষণ কষ্ট হয়, তাই শুধু ফোনটা নিয়ে ছুটল সে। গাড়িতে বসে অপেক্ষা করছে প্রত্যুষ। মুখটা তার ধরন মতেই গম্ভীর করে রেখেছে। কিছুক্ষণ হলো সে এসেছে। মেয়ের নামার নামই নেই। সে যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, মেয়েটা কি বোঝে না? না বুঝেও বুঝলেও আগেই চলে আসতো। দ্বিতীয়বার হর্ন বাজানোর জন্য হাত বাড়াতেই রাফা এসে উপস্থিত হলো। প্রত্যুষ এক পলক তাকে দরজা খুলে দিল। রাফা মিষ্টি হেসে উঠে বসল। দ্বিতীয়বার তাকে প্রত্যুষ ভুরু কুঁচকালো। গরমের মধ্যে মেয়েটা মাস্ক পরে আছে কেন? মাস্ক পরতে হবে না, গাড়িতে কেউ দেখবে না আমাদের, গরমে কষ্ট হবে।
মেনে নিল রাফা। মাস্ক খুলে জোরে শ্বাস নিল। এমনি ভ্যাপসা গরম, তারপর নাকের ওপর আস্ত গরম কাপড়, নিঃশ্বাস নেওয়া কষ্টসাধ্য। এবার প্রত্যুষ গাঢ় দৃষ্টি ফেলল রাফার মুখশ্রীর ওপর। এতক্ষণের অশান্ত মন এক নিমেষে শান্ত হয়ে গেল। চক্ষু শীতল হয়ে গেল তার। ভালো লাগার আবেশে ঠোঁটের কোণে হাসি ফুটল। যার জন্য এত ভালো লাগা সেই তো ফোনে ব্যস্ত, তাকে দেখার সময়টুকু নেই যেন। এর মধ্যে রাফা হুট করে বলে উঠল, আসন্ন একটা সেলফি তুলি। প্রত্যুষ বুঝতে পারল তার বউ এখন গ্রুপে মেসেজ করে তাদের ঘুরতে যাওয়ার কথা বলেছে। নিজেও সায় জানিয়ে সেলফি উঠালো। সকল আবদার পূরণ করতে সে রাজি। রাফা তৎক্ষণাৎ ছবিটা গ্রুপে পাঠিয়ে দিয়ে অফলাইন হয়ে গেল। না হলে সবার টিসের শিকার হতে হবে তাকে। গাড়ি অনেকক্ষণ চলতে শুরু করেছে। রাফা জানে না কোথায় যাচ্ছে, তবে তার বিশ্বাস পাশে থাকা মানুষটা তাকে যেখানে নিয়ে যাবে ভালো লাগবে তার, একদম সুরক্ষিত থাকবে। বৈশাখ মাসে সূর্যটার তেজ একটু বেশি। প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি। খালবিলের পানি শুকিয়ে তলানিতে গিয়ে ঠেকে। অনেক নদী তার নাব্যতা হারিয়ে জলশূন্য মাটিতে ফাটল সৃষ্টি করে। কিন্তু রাফার দেখা নদীটা আলাদা। হোস্টেল থেকে অনেকটা দূরে এসেছে তারা। নদীর আশেপাশে কয়েকটা স্ট্রিট ফুডের দোকান, আরেকটু ভিন্ন ধাঁচের ফুলের বাগান দেখল রাফা। নদীর পাশের এই খোলামেলা জায়গাটা কেউ কিনে কিনা পার্কের ব্যবস্থা করেছে। দোলনাও আছে কয়েকটা। ঘুরতে আসা সকল প্রকৃতিপ্রেমীদের সুবিধার্থেই এমন করা হয়েছে। রাফারও বেশ লাগলো। রাফার জায়গাটা পছন্দ হয়েছে কিনা তা জানার জন্য রাফার দিকে তাকিয়েছিল প্রত্যুষ। রাফার মুখের হাসি দেখে বুঝতে পেরেছে প্রিয়তমাকে আনন্দ দিতে সে সফল। আরও কিছু একটা মনে হতেই রাফাকে দোলনায় বসিয়ে সে গেল দোকানগুলোর কাছে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো দুটো আইসক্রিম নিয়ে। গরমের মধ্যে খেলে ভালো লাগবে। প্রত্যুষের কাজগুলো রাফাকে খুব আনন্দ দিচ্ছে। প্রত্যুষ বিনা অনুমতিতে রাফার পাশে বসে পড়ল। বিয়ে করাবো, কাছে বসতে অনুমতি লাগবে? তাহলে বিয়ে করার দরকারটা কি? আপনি এর আগে এসেছিলেন এখানে? হ্যাঁ, অনেকবার। তোমার পছন্দসই এই জায়গাটাই মাথায় এলো, তাই চলে এলাম। ভালো লেগেছে তোমার? রাফা হাসল, যে হাসিতে উপসে পড়ছে তৃপ্তি। অনেকটা বাচ্চাদের মতোই বলে উঠল, খুব পছন্দ হয়েছে। এই পার্কটা যে করেছে তার মাথায় অনেক বুদ্ধি। প্রকৃতি প্রেমীদের জন্য পছন্দের জায়গা, আর তার জন্য বিজনেস। তুমি বর্তমানে তোমার একমাত্র জামাইয়ের পার্কে বসে আছো রাফা। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এখানে কোনো টাকা নেওয়া হয় না। হাঁ করে তাকায় রাফা। প্রত্যুষ শেষে দেয় রাফার রিয়াকশন দেখে। এমনই আশা করেছিল সে। প্রত্যুষ আবার বলে ওঠে, একদিন কাজের জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম, নদীটা চোখে পড়ে। নদীর গভীরতা বিশাল, তাই গ্রীষ্মকালেও পানি শুকায় না। অনেক ভেবেচিন্তে আম্মুর সাথে পরামর্শ করে এটি বানিয়েছি। কয়েকজন স্ট্রিট ফুডের দোকানদারকে বলে রেখেছিলাম, পার্কের প্রচারণার পর পর্যটকও বেশি হয়, তারাও লাভবান হয়। রাফা তাকিয়ে আছে প্রত্যুষের দিকে। লোকটার কথা বলার ধরন খুব ইউনিক মনে হয় তার। শুনতে ইচ্ছে করে। এ বিষয়ে আর কথা বাড়ালো না রাফা। খিদে পেয়েছে খুব। এক্সাইটমেন্টে খেতেও ইচ্ছে করছিল না। এখন বেশ ভুগতে হচ্ছে। রাফা এদিক ওদিক মাথা ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো। কিছুটা দূরে ছোটোখাটো এক রেস্টুরেন্টের মতো দেখা যাচ্ছে। খুশিতে রাফার চোখ চকচক করে উঠল। সাবলীলভাবে বলল, আমার খুব খিদে পেয়েছে প্রত্যুষ। দুপুরে খাওনি কেন? গম্ভীর মুখে প্রশ্ন করে বসল প্রত্যুষ। কিছুটা ভড়কে গেল রাফা। একটু আগেই তো ঠিক ছিল, এখন আবার কি হলো? সে খায়নি বলে মানুষটা রেগেছে? ভালো লাগলো রাফার। তবে সে এখন কি বলবে? আপনার সাথে ঘুরতে যাব, সে এক্সাইটমেন্টে খেতে পারিনি, এটা বললে তার মানসম্মান থাকবে? লোকটা মজা নিবে না? কোনোভাবেই বলা যাবে না। রাফাকে চুপ থাকতে দেখে প্রত্যুষ উঠে দাঁড়ালো। এক পলক রাফার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে এগিয়ে গেল দোকানের দিকে। রাফাও পিছু নিল। ভাবনা সব পরে, আগে তাকে খেতে হবে। সময়টা তখন সন্ধ্যা 7:21। গাড়িতে বসে আছে রাফা। প্রচণ্ড রেগে আছে প্রত্যুষ। থমথমে মুখ নিয়ে গাড়ি চালাচ্ছে সে। রাগের কোনো কারণই খুঁজে পায়নি রাফা। পার্ক থেকে ফেরার পথে শপিং মলের সামনে গাড়ি থামিয়েছে প্রত্যুষ। ঢোকার আগেই মারিয়া অভি দুজনকে দেখে চলে এসেছে। এরপর থেকে রেগে বোম। এতটা রেগে আছে রাফা কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না। হঠাৎ গাড়ি থেমে যায়। রাফা তাকায় প্রত্যুষের দিকে। প্রত্যুষ থমথমে মুখটা পরিবর্তন করে কিছুটা নরম হয়।
কিছুটা ইতস্তত কণ্ঠে বলে ওঠে, হোস্টেলে না থাকলে হয় না? কেন বলুন তো? রাফার পাল্টা প্রশ্নে প্রত্যুষের রাগ হয়, তাই কিছু না বলে দরজা খুলে দিয়ে নামার ইশারা করে। রাফা নেমে দাঁড়ায়, প্রত্যুষ কিছু না বলেই চলে যায়। মলিন হয়ে যায় রাফার মুখ। এমন কেন করলো লোকটা? তার কি প্রশ্ন করা ভুল হয়েছে? সে তো বুঝেনি লোকটা কেন হঠাৎ এরকম প্রশ্ন করলো। না জানি হুট করে কি বলবে। মন খারাপ নিয়ে ভেতরে চলে যায়। চতুর মস্তিষ্কে একটা বার্তা হানা দেয়, মানুষটা মারিয়া অভি দুজনের জন্য রেগে আছে। দ্রুত ভেতরে চলে গেল সে, জানতে হবে ব্যাপারটা। রুমে ঢুকে রাফা ওয়াশরুমে ঢুকে যায়। একদম গোসল নিয়ে বের হয় সে। ফোনটা হাতে নিয়ে অনিককে ফোন করে। রিমার সুবাদে অনিকের নাম্বার সেভ ছিল ভালোই ভালো। অফিসে কাজ করছিল অনিক, ইদানিং খুব কাজের প্রেশার যাচ্ছে। রিমাকেও ঠিকমতো সময় দিতে পারছে না। মেয়েটা অভিমান নিয়ে বসে থাকে, অভিযোগও করে না। ব্যাপারগুলো নিয়ে মন খারাপ ছিল তার। এর মধ্যে রাফার ফোন দেখে বেশ চমকায় সে। হঠাৎ কি এমন হলো? কিছুটা ভয়ও হয়। চটজলদি ফোনটা ধরে কানে তুলতে রাফা বলে ওঠে, ভাইয়া, অসময়ে জ্বালানোর জন্য আগেই সরি, বাট ইটস আর্জেন্ট। মারিয়া আপু অভি ভাইয়াকে একসাথে দেখে আপনার ভাইয়ের রাগ হওয়ার কারণ কি আপনি কিছু জানেন? অনেক কিছুক্ষণ চুপ করে থাকে। মেকি হেসে প্রসঙ্গটা এড়িয়ে যেতে বলে, ওদের দেখে রাগ হবে কেন? অন্য বিষয়ে হয়তো রেগে আছে। ভাবি বাদ দিন এসব কথা। ঘোরাঘুরি কেমন হলো বলেন? রাফার এবার সন্দেহটা গাঢ় হয়। কিছু না হলে এড়িয়ে যেত না। দৃঢ়স্বরে বলে, ভাইয়া, এড়িয়ে যাবেন না। আমি তো এখন আপনাদেরই পরিবারের অংশ। আমি তো তাই মনে করি। অভি লাভ মারিয়া ভাবি। রাফা কিছুটা অবাক হলে বোঝে না ভালোবাসার সমস্যাটা কোথায়। তো সমস্যাটা কোথায়? ভাবি মারিয়ার থেকে অভি ছোট, প্রায় 2 বছরের মতো। অভির বাবা মা কখনই মেনে নিবে না এটা। আর মারিয়াও মনে হয় না অভির পাগলামোটাকে সাপোর্ট করবে। মারিয়া মানলে আমরা চেষ্টা করতাম। আর মেইন কথা, প্রত্যুষের চাচার মেয়ে পিহার সাথে অভির বিয়ে ঠিক। কেমনি কি বলেন? রাফা এবার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারে। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। অভির জন্য বেশ খারাপ লাগছে তার। মারিয়ার মনের কথাটা তার জানতে হবে। অন্যদিকে নিজের ঘর অন্ধকার করে বসে আছে প্রত্যুষ। মেয়েটার ওপর শুধু শুধু রাগ দেখালো। বেশ খারাপ লাগছে এখন। তারই বা কী করার ছিল? এতটা রাগ ছিল, বিরক্ত লাগছিল সব কিছু। একবার ভাবলো রাফাকে ফোন দিবে, আবার দোটানায় পড়ে গেল। মনের সাথে যুদ্ধ করে একসময় না পেরে ফোন লাগালোই। এদিকে রাফা চিন্তায় আছে, লোকটা ঠিক আছে তো? রাগের বশে কি করে কে জানে। দুজন দুজনার ভাবনায় ব্যস্ত। সূত্রটা এক। একজন চিন্তা করছে অপরজন কি মনে করলো তার ব্যবহারে। আরেকজন চিন্তা করছে রাগ কমেছে কি। স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝি এমনই। তার মধ্যে যদি ভালোবাসা থাকে সেটা তো অন্যরকম সুন্দর। আপনি ঠিক আছেন প্রত্যুষ? প্রিয়তমার কথা শুনে মুহূর্তে প্রত্যুষের সকল রাগ দুশ্চিন্তা দূর হয়ে গেল। একটা কথায় এত শক্তি? প্রত্যুষ অনুতপ্ত স্বরে বলল, আই এম সরি রাফা, মাথাটা হঠাৎ করেই বিগড়ে গিয়েছিল, তাই কথা বাড়ায়নি, চলে এসেছি। যাই হোক, তুমি রাতে খেয়েছ? না খেলে খেয়ে ঘুমিয়ে যেও। এখন রাখছি, কিছু কাজ বাকি আছে। গুড নাইট। রাফার কথা না শুনে প্রত্যুষ ফোনটা কেটে দিল। সদ্য প্রেমে পড়া মনটা নিমিষে ভেঙে গেল রাফার। একটুই তো কথা বলতে চেয়েছিল। আর একটু সময় কথা বললে কি হতো? দায়িত্ববোধ থেকে বিয়ে করলে বুঝি ভালোবাসা যায় না? লোকটা তাকে ভালোবাসে? আচ্ছা, সে কি ভালোবাসে নাকি সম্পূর্ণটাই ভালো লাগা, মোহ? এত তাড়াতাড়ি প্রেমে পড়া যায়? কথাগুলো ছোট্ট মাথায় জটলা পেকে গেল। প্রত্যুষের এভাবে ইগনোর করাটা সে মেনে নিতে পারছে না। মলিন মুখে বলে উঠল, আপনি খুব খারাপ প্রত্যুষ, খুব খারাপ। গ্রীষ্ম সবচেয়ে অনাকাঙ্ক্ষিত সময় ও ছুটির সময়। গ্রীষ্মের প্রকৃতি ঐশ্বরিক, অবিশ্বাস্য উজ্জ্বল রং এবং অবিরাম রংধনু ক্ষেত্র থেকে আনন্দিত হয়। উষ্ণ সূর্য তার রশ্মি দিয়ে উষ্ণ হয়। সর্বত্র জীবনের নিঃশ্বাস অনুভব করতে পারা যায়। গ্রীষ্মের ছুটিতে ভ্রমণের জন্য বিশেষ একটা সময়। রাফা ভার্সিটি এসে জানতে পারল তাদের বনভোজনের আয়োজন করা হয়েছে। তবে তাকে ততটা উৎসাহিত দেখা গেল না যতটা বন্ধু মহল তাকে দেখা যাচ্ছে। তারা তো এখন থেকেই সব পরিকল্পনা করে রাখছে, কি করবে, কি পড়বে ইত্যাদি। রাফাও হয়তো পরিকল্পনায় অংশ নিত যদি না তার মাথায় প্রত্যুষের ভূত না চাপত। মধ্যে কেটে গেছে 2 দিন। এর মধ্যে প্রত্যুষের সাথে কথা হয়নি। সে না হয় অভিমান করে ফোন দেয়নি। প্রত্যুষের কি দেওয়া উচিত ছিল না? সে তো ওই মানুষটার বউ।
বিয়ে করাবো, তাহলে এত অবহেলা কেন? ভালোবাসা না থাকলে দায়িত্ববোধ থেকেও তো খোঁজ নিতে পারত। সে না হয় ভালোবাসা ভেবেই সান্ত্বনা পেত। নিরাশ শ্বাস ফেলল রাফা। ভালো লাগছে না কিছু তার। একদিনে ভালোই বুঝতে পেরেছে ফেঁসে গেছে সে। স্বামী নামক মানুষটার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। এই ফাঁদ থেকে বাঁচার উপায় নেই, না সে বাঁচতে চায়। রাফার ভাবনার ফোড়ন কেটে রিমা বলল, রাফু, চল মারিয়া আপু ওদের কাছে যাই, ওরাও যাবে নিশ্চয়ই, মজা হবে বল। রিমার কথায় মালাক বিরক্ত হয়। সিনিয়রদের সাথে এত মিল তার পছন্দ হয় না। হয়তো রাফার দেবর ননদ, তাদের তো এমন সম্পর্ক নেই। তাহলে এদিকে মারিয়ার কথা শুনে রাফার মনে পড়ে গেল মারিয়ার সাথে কথা বলতে চেয়েছে। স্বামীর শোকে সে বেমালুম ভুলে গিয়েছে। ঘাড় ঘুরিয়ে একবার সিনিয়রদের আড্ডাখানে তাকালো। হয়তো দেখা যাচ্ছে তুষার মারিয়াকে। রাফা মাথা নেড়ে সায় জানিয়ে ঝটপট উঠে দাঁড়ালো। রাফাদের দেখে তুষার হেসে বসার জায়গা দিল। উল্লাসিত কণ্ঠে বলে উঠল, আরে ভাবি তুমি, ভাইয়ের সাথে ঘোরাঘুরি কেমন হলো? বিব্রত হলো রাফা। আশেপাশে কত মানুষ শুনে ফেলবে আবার। তুষারের আরেকটু কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, ভাইয়া আসতে বলেন, শুনে ফেলবে। আর আমি আপনার অনেক ছোট। আগে যেমন নাম ধরে ডাকতেন, এখনও নাম ধরে ডাকলেই খুশি হব। রাফার কথায় তুষারের মুখটা ছোট হয়ে গেল। একজন বলে ভাবি ডাকতে, নাম ধরে ডাকা যাবে না। আরেকজন বলে নাম ধরে ডাকতে। হালকা কেশে অসহায় দৃষ্টি ফেলে সায় জানালো তুষার, পরেরটা পরে দেখা যাবে। রাফা হেসে বলল, ঘোরাঘুরি তো জম্পেশ হয়েছে। তুষার হেসে দিল রাফার কথার ধরনে। এত সময় মারিয়া চুপচাপ ছিল। রাফা খানিকটা খেয়াল করেছে, তবে কিছু বলেনি। এখন ব্যাপারটা একটু বেশি ভাবাচ্ছে তাকে। এদিক ওদিক তাকিয়ে অভিকে খুঁজল রাফা। কিছুটা দূরে বসে আছে অভি। একটু পরপর এদিকে তাকাতেও ভুলছে না। হেসে কথা বলছে পাশে বসা মেয়েটির সাথে। রাফা সন্দেহজনক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকাতেই রাফার ঠোঁটের কোণে হাসি ফুটল। তার আর বুঝতে বাকি নেই মারিয়ার মন খারাপের কারণ। জেলাসি, মানে মারিয়ার মনেও অভির প্রতি অনুভূতি আছে, কিন্তু মেয়েটা কোনো না কোনো কারণে প্রকাশ করছে না। তাকেই কিছু একটা করতে হবে। কথাগুলো ভেবে পাশে বসা মালাককে খোঁচা দিল। বিরক্তি নিয়ে তাকালো মালাক। পাশেই তো বসে আছে, খোঁচা দেওয়ার কি আছে? রাফা মালাকের কানের কাছে ফিসফিস করে বলল, আমি এখন যা বলবো তুই শুধু হা হা করবি আমার সাথে, উল্টাপাল্টা কিছু বলবি না। মালাক মাথা নাড়ালো। রাফার এরকম কথার মানেই গুরুত্বপূর্ণ কিছু, তাই সেও তার দ্বিরুক্ত করল না। রাফা মারিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার সাথে আমার কিছু কথা আছে, গুরুত্বপূর্ণ কথা। অভির থেকে চোখ ফিরিয়ে মারিয়া রাফার দিকে তাকালো, দৃষ্টিতে জিজ্ঞাসা। রাফা খানিকক্ষণ চুপ করে রইল। ভবিষ্যতের কথা সে তো জানে না, যেভাবে এগোতে চাইছে এগোক সে। অভি ভাইয়া কি রিলেশনে আছে? মারিয়ার ভুরু কুঁচকে এলো। হঠাৎ এমন বলছে কেন মেয়েটা? সন্দেহ কণ্ঠে বলে উঠল, কেন বলো তো? না মানে মালাকের খুব পছন্দ হয়েছে অভি ভাইয়াকে। চমকে তাকালো তুষার মারিয়া। দুজনের নরম দৃষ্টি মালাকের ওপর। মালাক নিজেও থতমত খেয়ে গেছে। কি বলে এই মেয়ে? এখন তাকে কে বাঁচাবে এই তুষারের থেকে? মারিয়ার মুখটা একদম ছোট হয়ে গেছে। কার বা ভালো লাগবে ভালোবাসার মানুষটার বিষয়ে এমন কথা শুনতে? বুকের ওপর মনে হচ্ছে এক মন বোঝা চাপিয়ে দিয়েছে কেউ। তবুও মারিয়া নিজেকে শান্ত রেখেছে। মালাকের জন্য তার বেশ খারাপ লাগছে। মেয়েটাকে কিভাবে বলবে সে যাকে পছন্দ করে তার অন্য কারোর সাথে আগে বিয়ে ঠিক হয়ে আছে? তার যেমন কষ্ট হয়, মেয়েটারও কি কষ্ট হবে? মুহূর্তে মারিয়ার চোখ ছলছল করে উঠল। আর কারো চোখে না ধরা পড়লেও রাফার চোখ এড়িয়ে গেল না। তার নিজেরও খারাপ লাগছে। অসাধ্য কিছু সাধন করার মজাই আলাদা। চেষ্টা করলে ক্ষতি কি? মারিয়া হুট করে দাঁড়িয়ে গেল। কিছুটা মেকি হেসে বলল, তোমরা থাকো, আমি একটু আসছি, হঠাৎ করে কাজ পড়ে গেল, পরে কথা হবে কেমন? আর এক মুহূর্ত দাঁড়াল না সে। তুষার কিছুক্ষণ মারিয়ার যাওয়ার পথে তাকিয়ে মালাকের দিকে তাকালো। সে এখন কাঁচুমাচু হয়ে বসে আছে। মালাক চোখ তুলে এক পলক তুষার দিকে তাকালো। মলিন হাসল তুষার। ধক করে উঠল মালাকের বুক। মানুষটার হাসিটা তার কেন এমন লাগছে? তুষারও মারিয়ার পিছু হাঁটা ধরে। বন্ধু মহল অবাক দৃষ্টিতে সব দেখে চলছে। তারা কিছুই বুঝতে পারছে না। তুষার উঠে যেতে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল মালাকের ওপর। রিমা কিছুটা আক্রোশ নিয়ে বলল, এই ছিল তোর মনে?
আমাদের জানালি না কেন? রাফা কিছু বলবে তার আগেই রনি মালাকের মাথায় গাঁটটা দিয়ে বলল, কথা বল বদমাইয়া, তলে তলে এত দূর আমরা জানি না? তাই তো বলি, মাঝে মাঝে তুমি কোথায় হারিয়ে যাও। রনির কথায় রাফা অবাক হয়ে মালাকের দিকে তাকালো। হারিয়ে যায় মানে? সে কি ভুল করে সত্যিটাই বলে দিয়েছে? কি সর্বনাশ! নয়ন কিছুটা শক্ত কণ্ঠে বলল, বিষয়টা বাড়াবাড়ি হচ্ছে। ওদের কাছে এটা বলা একদম ঠিক হয়নি। দেখলি না কেমন করে চলে গেল? সবার দিকে তাকিয়ে মালাক ধমকে উঠে বলল, আমাকে তো বলতে দিবি নাকি? আমি মোটেও অভি ভাইয়াকে পছন্দ করি না। রাফা কেন বলল আমি সত্যি জানি না। আমি বলছি, দাঁড়া একটু সময় দে। রাফার কথায় সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। একে একে সব কথা বলার পর সবাই যে প্রচণ্ড অবাক হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এর মধ্যে হাবিবা বিজ্ঞদের মতো বলল, মারিয়া আপুর না হয় কারণ আছে, তবে তুষার ভাইয়া এমন করে চলে গেল কেন? হাবিবার কথায় মালাক আমতা আমতা করতে লাগলো, যার ফলে সন্দেহের তীরটা ওর দিকে ছুটল। মিনমিন কণ্ঠে মালাক বলল, ভাইয়ার সাথে যেদিন ঘুরতে গেলি সেদিন তুষার ভাইয়া আমাকে প্রপোজ করেছে। চুপ হয়ে গেল সবাই। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে যার যার গন্তব্যে হাঁটা ধরল। রাফার মন কিছুটা হলেও ভালো হয়েছে। পরবর্তী কাজ করতে তাকে প্রত্যুষের বাড়িতে যেতে হবে। পিকনিক থেকে এসে কাজটা করবে সে। হলের কাছাকাছি যেতেই তার সামনে একটি গাড়ি এসে থামালো। দুপা পিছিয়ে গিয়েই রাফা কটমট দৃষ্টিতে গাড়িটার দিকে তাকায়। এভাবে কেউ গাড়ি থামায়? অল্পের জন্য লাগলো না তার। গাড়ি থেকে নেমে আসা ব্যক্তিটাকে দেখে রাফার রাগ যেন তরতর করে বেড়ে যায়। হিংস্র চোখে ব্যক্তিটাকে পরখা করলেও তার কোনো হেলদোল নেই। আজ যেন অনেকটা সাহস নিয়ে এসেছে। রাফা শান্ত শক্ত কণ্ঠে বলল, এসব কী ধরনের ব্যবহার মিস্টার নিবিড়? ভদ্রতা সব ভুলে গেছেন নাকি? এখন পর্যন্ত গাড়িটাও ঠিক করে চালাতে পারেন না? নিবিড় হাসল। রাফার এমন রূপ যেন তার খুবই পছন্দের। রাফার নিকট এগিয়ে এসে বলল, এভাবে কথা বলো না প্লিজ। তোমার এমন রূপ দেখলে বারবার প্রেমে পড়ি। আচ্ছা, তা কয় মাসের জন্য প্রেমে পড়েন মিস্টার নিবিড়, নাকি কয়েকদিনের জন্য? রাফার মুখে বিদ্রূপের হাসি। মাথা নিচু করে নেয় নিবিড়। অনুতপ্ত সে, তবে রাফার যে কিছুই করার নেই। যার কাছ থেকে মন উঠে যায়, হাজার চেষ্টা করেও তার দিকে মন ফেরানো যায় না। আর যেখানে রাফা এই মানুষটাকে কখনো ভালোই বাসেনি, সম্পূর্ণটাই ছিল ভালো লাগা, সময় কাটানোর এক পন্থা। অবশেষে তো রাফা এখন বিবাহিত, স্বামী নামক মানুষটিকে ভালোবাসে। সেখানে এমন নাটকের কোনো মানি হয় না। নিবিড় অসহায় কণ্ঠে বলে ওঠে, আই এম সরি রাফা, কতবার বলবো? সত্যি আমি অনুতপ্ত। একটা সুযোগ দিয়ে দেখো। অভিযোগ করার সুযোগ দিব না। রাফার দৃষ্টি নরম হয়। সে চোখের ভাষা খানিকটা বলছে। এই যে নিবিড় সত্যি অনুতপ্ত, সে চোখ দেখে বুঝতে পেরেছে। তাই নরম কণ্ঠে বলে ওঠে, আচ্ছা বুঝলাম আপনি অনুতপ্ত, কিন্তু আমার যে কিছুই করার নেই। সত্যি বলতে আমি আপনাকে কখনোই ভালোবাসিনি নিবিড়। আপনি আমার ভালো লাগা জাস্ট বন্ধুর মতো ছিলেন। না আপনার জন্য আমার মনে আলাদা কোনো মায়া ছিল। কখনো দেখেছেন আপনার সাথে কথা বলার জন্য ছটফট করতে? সেরকম কোনো কথাই আমাদের হতো না। শুধু দেখা হলে একটু কথা হতো। আপনার চলে যাওয়ার কারণ ছিল ভিন্ন, তাই আমার জেদ চেপেছিল। অনেক ছেলেই নিজের গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হলে এমন করে। এর জন্য অনেক মেয়েকেই সাফার করতে হয়। তা হয়তো আপনারা জানেন না। অনেক মেয়ে মেনে নিতে পারে না, ডিপ্রেশনে চলে যায়। একসময় ডিপ্রেশন থেকে মৃত্যুর পথ বেছে নেয়। এর জন্য সমাজ কিন্তু মেয়েদেরকে দোষ দেয়, অথচ দোষের ভাগীদার আপনারা ছেলেরা। এই কারণে জেদের বশে আপনার সামনে কান্নাকাটি করেছি, যাতে আপনি আমার কাছে ফিরে আসেন আর আমি আপনাকে একটা শিক্ষা দিতে পারি। আপনি ফিরে আসলেন ঠিকই, তবে 6 মাস পর। আপনার প্রপোজ আমি সেদিন কত আনন্দ পেয়েছিলাম বোঝাতে পারবো না। কারণ একটাই, যে জেদের কারণে এই ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, সেটা পূরণ হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথা, তাই বলছি আমাকে ভুলে যান। আপনার জীবনও রঙিন করতে কেউ না কেউ আসবে। কথাগুলো বলে চুপ হয়ে যায় রাফা। মাথা নত করে দাঁড়িয়ে থাকা নিবিড়ের দিকে এক পলক তাকিয়ে গেটের দিকে হাঁটা ধরে। হুট করে নিবিড় কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, আচ্ছা মেনে নিলাম, তবে তুমি কার জীবন রঙিন করছো? তুষারের কোন ভাই? দাঁড়িয়ে যায় রাফা। কপালে ভাঁজ পড়ে। হঠাৎ এমন কথা বলল কেন? পর মুহূর্তে মনে পড়ল তুষারের ভাবি ডাকের কথা। যা ভাবলো তাই হলো। মনে মনে তুষারকে আহাম্মক বলে গালি দিয়ে নিবিড়ের দিকে তাকায়। তার মুচকি হেসে বলে, সেটা না হয় আপনার অজানা থাকুক।
একদিন হুট করে চমকে দেব। তবে তার জীবন আমি নয়, বরং সে আমার জীবন রঙিন করেছে। তার সাথে কথা বলার জন্য ছটফট করতে বাধ্য করেছে, তার কথা ভাবতে বাধ্য করেছে, সর্বশেষ তার প্রেমে পড়তে বাধ্য করেছে। মানুষটা যে এমনই, শুধুই ভালোবাসা যায়। নিবিড়ের মলিন মুখকে উপেক্ষা করে ভেতরে চলে যায় রাফা। দীর্ঘশ্বাস ফেলে নিবিড়। চোখটা কেমন জ্বালা করছে, কেন যে আগে বুঝতে পারল না এই মেয়েটাকে সে ভালোবাসে। না হলে এই বিরহ হয়তো তাকে সহ্য করতে হতো না। নিবিড় গাড়িতে উঠে বসে, চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। তার মনে উকি দিচ্ছে হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত উক্তিটা, ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। ঝকঝকে অন্তরিক্ষে অসংখ্য তারকারাজির মেলা, রূপালী থালার মতো পূর্ণ চাঁদটাকে আকাশের বুকে বিশালতার এক উপমা মনে হচ্ছে। মৃদু বাতাস গাছের পাতাগুলোতে দোলা দিয়ে যাচ্ছে। স্নিগ্ধ এক পরিবেশের সাক্ষী হচ্ছে প্রত্যুষ। দৃষ্টি তার শূন্যে বিশাল আকাশের বুকে কিছু খুঁজে চলছে। পাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, তবে তার দৃষ্টি ঘুরছে না। দৃষ্টি ঘোরাতেও যেন অনেক শ্রম ব্যয় হবে। এতটা ক্লান্ত সে কোনোদিন অনুভব করেনি। তবে আজ কেন? শুধুমাত্র রাফা নামক মেয়েটি তার ফোন ধরছে না বলে, সুখহৃদ মুখ ফিরিয়ে নিয়েছে বলে সুখ ধরা দিচ্ছে না, নাকি তার ভাবনায় অগোছালো? বৃহৎ দৃষ্টি শূন্য রেখে ব্যালকনিতে রাখা মাঝারি সাইজের চেয়ারে বসে পড়ে প্রত্যুষ। আরেকবার চেষ্টা করতে ক্ষতি কি? পুনরায় সুখহৃদ নামক নাম্বারটা ডায়াল করে, না ধরছে না। বিরস মুখে আকাশের দিকে তাকাতে যেও ফিরে আসে সে। এই তো ধরেছে। ঝটপট কানে গুঁজে নেয় ফোন। অপর পাশ থেকে সালামের আওয়াজ আসছে। ছোট্ট করে সালাম ফেরায় প্রত্যুষ। তারপর নীরবতা। দুজনেই নিজেদের মধ্যে কথা সাজাতে ব্যস্ত। একসময় প্রত্যুষ নীরবতা ভেঙে বলে ওঠে, কি করছিল এতক্ষণ? আমি শাওয়ার নিচ্ছিলাম, তাই ফোন ধরতে পারিনি, দুঃখিত তার জন্য। কিছু বলবেন? রাফার কথায় স্পষ্ট চাপা অভিমান টের পায় প্রত্যুষ। হাসি ফুটে মুখে। তার ফোন না করায় মেয়েটা মন খারাপ করেছে, অভিমান করেছে, তাহলে নিশ্চয়ই মেয়েটি তাকে নিয়ে ভেবেছে। মুহূর্তে ক্লান্ত শরীর মন পুলকিত হয়ে যায়, আবার যেন ভেতর থেকে সুখ সুখ ফিল হচ্ছে। মুচকি হেসে বলে ওঠে, কিছু না বললে বুঝি ফোন করা যায় না? প্রত্যুষের কথা বলার ধরনটা রাফার অন্যরকম লাগে। লোকটা কি খোশ মেজাজে আছে হয়তো? যাবে না কেন? অবশ্যই যাবে। তবে আপনি তো দরকার ছাড়া ফোন করেন না, তাই বললাম। এই কথাতেও প্রত্যুষ রাফার অভিমানের গভীরতা টের পায়। ঠোঁটের কোণ থেকে যেন হাসি সরছেই না। কৌতুক করে বলে ওঠে, মিসেস প্রত্যুষ হাওলাদার কি চাচ্ছে? মিস্টার প্রত্যুষ হাওলাদার তাকে দরকার ছাড়া ফোন দিক? রাফা বেশ লজ্জা পায়। অভিমান জানাবে না করে দাখিল করেই ফেলল। এখন লোকটা তার সাথে মজা নিচ্ছে। কি বলবে ভেবে পায় না রাফা, তাই চুপ করেই রইল। অপর পাশ থেকে প্রত্যুষ ঠিক বুঝল প্রিয়তমা লজ্জা পেয়েছে। হালকা শব্দ করে হেসে উঠল সে। রাফার লজ্জা যেন দ্বিগুণ হলো। রাফাকে তার লজ্জায় ফেলল না আর প্রত্যুষ। দেখা যাবে মেয়েটার কথাই বলবে না, শুধু কাঁচুমুচু করবে। তাই কথা ঘুরিয়ে বলল, পিকনিকে যাচ্ছে বলে? হ্যাঁ, একদিনের সফর, অ্যাডভেঞ্চার বলতে গেলে। প্রকৃতির মাঝে আমরা কী কী রহস্য আবিষ্কার করতে পারি তারই ক্যাপচার করতে হবে। যারটা সর্বাধিক ভালো এবং ইউনিক হবে তাকে পুরস্কৃত করা হবে এবং যুব দলের সদস্য করা হবে। রাফা স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল। প্রত্যুষ বুঝতে পেরেছে রাফার এত খুশির কারণ। যুব দলের সদস্য হওয়ার জন্য মেয়েটা এত খুশি। তার মধ্যে ফটোগ্রাফিও মেয়েটা দারুণ পারে। ভাবনার মাঝে আবার রাফা মলিন কণ্ঠে বলে ওঠে, কিন্তু একটা সমস্যা আছে প্রত্যুষ। ছবিগুলোর সাথে নিজস্ব মতামত অ্যাড করতে হবে, কিন্তু আমি এরকম সাজাতে পারি না তেমন। কি হবে এখন? রাফার মুখে নিজের নাম শুনে আবার থমকায় প্রত্যুষ। এই নামে তো সবাই ডাকে, তাকে এত মায়া মায়া লাগে না? নাকি মেয়েটা তার হৃদয়ের সুখ বলে এমন মনে হচ্ছে? রাফার চিন্তা দেখে প্রত্যুষ হাসে। কিছুটা বিজ্ঞদের মতো বলে ওঠে, সাজাতে কেন হবে? তুমি ছবিগুলো যখন ক্যাপচার করবে তখন তোমার মনে ছবির প্রতি যা ফিল আসবে সব নোট করবে। আমি তো আছি, সুন্দর করে সাজিয়ে দেব। এখন আর মুখ কালো করে রাখতে হবে না। রাফার মাথা থেকে ডজন খানিক চিন্তা নেমে গেল। তাকে আর হারাইকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, বাকি নিয়তি ঠিক করুক। এত কথার মাঝে রাফার মারিয়া অভির কথাটা মনে পড়ে। প্রত্যুষকে জানানো উচিত।
বলতে গিয়েও থেমে যায় সে। সে জানতে পেরেছে বলে অনিককে যদি বকা দেয়, তাকে যদি ভুল বোঝে, যদি ভাবে বিয়ে না হলেই তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছে, এতে চরম অপমানিত হবে সে। এর থেকে ভালো প্রত্যুষের মনোভাব আগে জানুক, তারপর না হয় সে এগোবে। কথাগুলো ভেবেই রাফা খানিক গম্ভীর করে নেয় নিজেকে। এই বেটা মিষ্টি কথায় উত্তর দিবে না। সেদিনের রাগের কারণ এখনও জানতে পারেনি প্রত্যুষ। এতক্ষণের ভালো লাগাটা নিমেষের তিক্ততায় পরিণত হলো প্রত্যুষের। যেসব সে ভাবতে চায় না, সেসবই তার সামনে বারবার কেন আসে। রাফার প্রতি রাগ দেখাতেও তার খারাপ লাগে। হাজারবার অনুতপ্ত হয় সে। নিজের মধ্যেই নিজেকে বারবার ধিক্কার জানায়। মেয়েটা তো কোনো দোষ নেই, যে কারণেই হোক জিজ্ঞেস করত, যে কেউই কারণ জিজ্ঞেস করত। এখানে রাফা তো তার বিয়ে করা বউ। কিছুটা রাগান্বিত স্বরে বলে ওঠে, এত কিছু জানতে হবে না তোমার। বাড়ির আশেপাশে আমি অভিকে দেখতে চাই না। কথাগুলো বলে থামল প্রত্যুষ। রাফা প্রত্যুষের গলার স্বর শুনে চমকে গেছে। ব্যাপারটা তার গোলমেলে লাগছে। প্রত্যুষের এত রাগের কারণ সে কিছুতেই বুঝতে পারছে না। মারিয়া আপুর আশেপাশে অভিকে দেখলে তার কি? এটা ঠিক, অভি ভালোবাসে মারিয়া আপুকে। এটাও ঠিক, ওরা দুজন কাজিন, একসাথে হতেই পারে। তাই বলে প্রত্যুষ কেন এটা ইজিলি নিচ্ছে না? তাহলে কি মারিয়া আপুর প্রতি প্রত্যুষের মনে অনুভূতি আছে? মারিয়া আপুকে ভালোবাসে, এর জন্য মেনে নিতে পারছে না তাকে মায়ের কথায় বিয়ে করেছে প্রত্যুষ। বুকের ভেতর ধরাস করে ওঠে রাফার। সূক্ষ্ম এক সিনসিনে ব্যথা টের পায় বুকে। গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। কথা বের হচ্ছে না মুখ দিয়ে। এর মধ্যে প্রত্যুষ তাড়াহুড়ো ভাবে বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।